এই 1 কোটি টাকা হচ্ছে কারো ব্যাংকের 1 টাকা 5 টাকার নোট, কারো 10 টাকা 20 টাকার নোট। 1 কোটি টাকা কয়েক বস্তা টাকা এখানে। আলেম সমাজ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, শিবির ছিল, আওয়ামী দোসর বাদ দিয়ে সবাই ছিল। আওয়ামী দোসর ছাড়া বাকিরা সবাই কিন্তু নির্যাতিত কাতারে। তখনকার আন্দোলনটা ছিল আমাদের বাংলাদেশ বনাম ফেসিবাদ। পর্দার পিছনের গল্প একটু আলাদা, বা এমন অনেক কিছু রয়েছে যেগুলো যেভাবে দেখানো হয় তেমন না। এমন একটি কনস্টিটিউশন আমাদের থাকবে, যেই কনস্টিটিউশন থেকে আবার কোনো ফেসিবাদ ব্যবস্থার উৎপত্তি ঘটবে না। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। সংকট নেতৃত্ব তৈরি করে, সংকটে মুক্তির পথ আবিষ্কৃত হয়, কিন্তু সেই পথ কতটা মসৃণ হয়, কতটা বন্ধুর হয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। নতুন ধরা নিবেদিত স্বপ্নের বাংলাদেশ কেমন চাই, সেই আলোচনায় আজকে আমরা পেয়েছি দুজন বিশেষ অতিথি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। দুজনকেই স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমি একদম আজকে একটু গল্পের মতোই করতে চাই আমরা। প্রথম প্রশ্ন আমার এরকম যে কেমন যাচ্ছে জীবন? 5 তারিখের আগের জীবন কেমন ছিল, 5 তারিখের পর? এখন তোমরা দুজনই সেলিব্রিটি, হ্যাঁ সেলিব্রিটি না? কেমন যাচ্ছে জীবন, পরিবর্তিত জীবন? সার্জিস আলম। আচ্ছা, 5 তারিখের পূর্বের যে জীবন, সেটার সাথে বর্তমান জীবন আমার মনে হয় 180 ডিগ্রি বিপরীত একটা জীবন। ওই জীবনের উপরে আবার নিয়ন্ত্রণ ছিল, ওই রুটিন আমি ঠিক করতাম কখন কি করব, কিন্তু এরপর থেকে আসলে আমার ঠিক করা হয়ে ওঠেনি। বাংলাদেশের ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে ঠিক হয়েছে। ইভেন 5ই অগস্টের পরেও এই যে সময়টা, এই সময়টাতেও ছাত্র জনতা বা বাংলাদেশের মানুষ যেভাবে চেয়েছে, যখন প্রয়োজন হয়েছে সেভাবে আমাদের যেতে হয়েছে, এবং সেভাবে আমাদের রুটিনগুলো ঠিক হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই জীবনটা কিন্তু আমরা আজকে থেকে 2 মাস আগে প্রত্যাশা করিনি। আপনার স্বপ্নেও ভাবেনি যে এরকম কিছু হবে বা এরকম একটা অবস্থায় আমরা আসবো। এবং এই জন্য একদম নতুন একটা জীবন, প্রত্যেকটা দিনই নতুন, নতুন নতুন প্রোগ্রাম, নতুন নতুন সিচুয়েশন যেগুলো আমরা ফেস করছি। এবং সত্যি বলতে এটাই সত্যি যে বেশিরভাগ যে প্রোগ্রামগুলো হয় বা সময়টা বেশিরভাগ যেভাবে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা প্রথম ফেস করছি। আমরা আমাদের 2 মাস আগের জীবনে এই জিনিসগুলোতে সচরাচর অভ্যস্ত তো ছিলামই না, ফেসও করা হয়নি সেভাবে। তো সেই জায়গা থেকে আমাদের নতুন নতুন বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে। মানুষকে, সিচুয়েশনকে, প্রতিষ্ঠানকে, দেশকে, সিস্টেমগুলোকে নতুন করে চিনছি। মানে আমরা যেভাবে আসলে দেখে এসেছি সব কিছু তেমন না। পর্দার পিছনের গল্প একটু আলাদা, অনেক ক্ষেত্রে একদমই ভিন্ন, বা এমন অনেক কিছু রয়েছে যেগুলো যেভাবে দেখানো হয় তেমন না, ভিতরের জিনিসটা আলাদা। এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমরা মনে করি যে এগুলো মনে একদম ইউনিভার্সাল ট্রুথ, এভাবেই হয়, কিন্তু পিছন থেকে দেখা যায় এভাবে করা হয় না। কোন জিনিসটা দেখে, মানে 5 তারিখের আগে কিংবা পরে কোন জিনিসটা দেখে এরকম আকাশ থেকে পড়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে? আকাশ থেকে কখনো পড়িনি। মনে হয়েছে যে সৃষ্টিকর্তা এই ধৈর্যটা বা সাহস বা আত্মবিশ্বাসের জায়গাটা রেখেছে বা আছে। বাট প্রত্যেকটা সিচুয়েশনে, যেমন এখন যেই জিনিসগুলোকে ফেস করতে হয় আমাদের, এগুলো তো আমরা যে ফেস করব 2 মাস আগে অপ্রত্যাশিত ছিল। যেমন ধরুন, আমরা চাকরির পড়া পড়ছিলাম, আমাদের প্রত্যাশা কী ছিল? আমরা প্রশাসন ক্যাডারে যাব বিসিএস দিয়ে, এরপরে সর্বোচ্চ পর্যায়ে জীবনে কোনো একদিন কোনো একটা মন্ত্রণালয়ের সচিব হব, এরকম একটা স্বপ্ন সচরাচর আমরা যা চাকরির পড়াশোনা করি। বাট আজকে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, যারা হতে পারে কোনো একজন সচিব বা হতে পারে কোনো একজন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, তার সাথে কথা বলতে হয় মানুষের জন্য। এই জিনিসগুলো একদম বিচিত্র এবং নতুন অভিজ্ঞতা, বাট একেবারে অবাক হয়ে যাওয়ার মতো না। আচ্ছা, হাসনাত আবদুল্লাহ কেমন যাচ্ছে? 5 তারিখের পূর্বে আমাদের ছিল পতনের আন্দোলন, আর 5ই অগস্টের পরে আমাদের হচ্ছে গঠনের আন্দোলন। এবং আমরা প্রতিনিয়ত দেখছি, ঠেকছি এবং শিখছি। এবং আমাদের যে সিচুয়েশনটা এখন বর্তমানে, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি উইদাউট রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি। অর্থাৎ আমাদের দেশের এখন প্রত্যেকটি ঘটনার জন্য, সব কিছুর জন্য আমাদের কাছে এই জবাবদিহিতা চাওয়া হয়। কিন্তু সবকিছু বলতে সবকিছু, যা কিছুই ঘটছে এখন, সেটা ইতিবাচক নেতিবাচক, ইলিশ কেন ভারতে যায় সেটার দায়ভারও আমাদের, কেন হচ্ছে মশার বিস্তার বৃদ্ধি পাচ্ছে ঢাকাতে সেটার দায়ভার আমাদের, ডেঙ্গুর প্রসার কেন হচ্ছে সেটার দায়ভার আমাদের।
পঞ্চগড়ে যদি কোনো একটা অপ্রত্যাশিত দুর্ঘটনাও ঘটে, সেটার দায়ভারও সমন্বয়কদের। তবে এটা হচ্ছে যে এই যে প্রত্যাশার জায়গাটা আমাদের প্রতি কেন্দ্রীভূত হচ্ছে, সেটা আমাদেরকে আশার সঞ্চার করে যে মানুষ আমাদেরকে নিয়ে আশা করছে বা মানুষ ভাবছে যে এই বিষয়ে হয়তো আমরা অ্যাড্রেস করতে পারতাম, আমাদেরকে নিয়ে মানুষ চিন্তা করছে, এই জিনিসটা আমাদেরকে আশা জায়গায়, যার কারণে যতই আমাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হোক না কেন, আমরা প্রতিনিয়তই আমরা তাদের প্রত্যাশার জন্য আমরা আবারও স্বপ্ন বুনি এবং কাজ করে যাই। এবং 5 তারিখের পরে যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটি হচ্ছে দেশটা আমাদেরকে এতদিন যেভাবে দেখানো হয়েছে, আসলে দেশটা যা তার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। আমাদের দেশটাকে দেখানো হয়েছে আমাদের চোখের সামনে ফুল ফ্লেজিড একটা এয়ার টাইট একটা ডেভেলপড একটা কান্ট্রি, যেখানে কোনো সমস্যা নেই এবং দেশটা হচ্ছে প্রতিনিয়তই প্রগ্রেস হচ্ছে। কিন্তু এখন যখন আমরা বিভিন্ন ইস্যুতে আমরা যেহেতু সরাসরি যুক্ত হতে হচ্ছে এবং সমস্যাগুলোর গভীরে যেতে হচ্ছে, তখন আমরা দেখছি যে দেশটা আসলে অন্তঃসার শূন্য। প্রত্যেকটি সেক্টরেই আমরা দেখেছি যে এক ধরনের ফেব্রিকেটেড আমাদের এক ধরনের ব্যবস্থার মধ্য দিয়ে মানুষকে যেটা হচ্ছে জাস্ট মানুষকে ভুল বুঝানো হয়েছে, মানুষকে এক ধরনের চোখে প্রলোভ দেওয়া হয়েছে, কিন্তু সমস্যাগুলো আমাদের কখনোই আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। এখন এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা আশা করছি যে যেভাবে আমরা পতনের আন্দোলনে সফল হয়েছি, ঠিক সেভাবে আমরা গঠনের যে আন্দোলনটি আছে সেটা হয়তো প্রক্রিয়াটা অনেক বেশি দীর্ঘ, কিন্তু দিন শেষে আমরা অবশ্যই সফল হব। আচ্ছা, সার্জিস যেভাবে বলছিলেন যে একটা সময় আমরা প্রস্তুতি নিচ্ছিলাম চাকরি বাকরি করব, এখন তো যে অবস্থা, আমি যতটুকু জানতাম যে বিসিএস এর ট্রাই করার এক পর্যায়ে মানে রিটেনটাও হয়ে গেছে, সামনে যদি ভাইবার অপশন আছে নিশ্চয়ই সামনে, আমরা জানি যে ভাইবা খুব তাড়াতাড়ি। হাসনাত আব্দুল্লাহ কি বিসিএস? আমার ব্যাংক বিসিএস বিভিন্ন জায়গায় রিটার্ন দেওয়া আছে এবং ভাইবার ডাক যদি আসে সেক্ষেত্রে কি করবে অভিজ্ঞতার জন্য অবশ্যই আমরা আসলে এখনো আমরা পড়াশোনা করছি। কি করবে, চাকরি করবে নাকি পলিটিক্সে তার আগ্রহ তৈরি হয়েছে? এটা এবার দেখবো যে আসলে আমার কোন জায়গায় আমার কাজ করার মানে পরিধিটা বেশি। আমি যদি চাকরিতে গেলে যদি আমি ফিল করি যে সেই জায়গায় হচ্ছে মানুষকে আমি বেশি সেবা দিতে পারছি, তখন সেটা আমি চুজ করব। আর যদি মনে করি যে না, চাকরির বাইরে থাকলে এবং মানুষের সাথে আমার বিস্তারটা বেশি হবে এবং সম্পর্ক বেশি হবে এবং কাজ করার পরিধিটা বেশি হবে, সেক্ষেত্রে আমি চাকরিতে জয়েন করব না। সেটা সময় হচ্ছে নির্ধারণ করবে, কারণ সময়ের সন্তান বলে একটা কথা রয়েছে, সময় অনেক কিছু নির্ধারণ করে দেয়। যেমন সময়ের প্রয়োজনে আজকে আমরা মাঠে আছি, আমরা যে স্ট্রিট সোলজার্স হিসেবে কাজ করছি, ঠিক সময়ের প্রয়োজনে যদি মনে হয় যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো স্ট্রাকচার আমাদেরকে চলে আসতে হবে, তখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে চলে যাব। আচ্ছা, আমি গতকালকে একজনের সাথে আলাপ করছিলাম, উনি বলছিলেন যে সবাই শকড 5 তারিখে যে ঘটনা, 5 আগস্ট, সেখানে শকড হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তখন, তিনি নিজে, তাকে এইভাবে ছেড়ে চলে যেতে হবে তিনি ভাবেন নাই। সে সময় নাহিদ সাহেব, যিনি এখন উপদেষ্টা, তিনিও ভাবেন নাই তাকে বিসিএস এর এই প্রত্যাশা থেকে তাকে একটা উপদেষ্টার চেয়ারে বসানো হবে। তিনিও শক, সম্ভবত ডক্টর ইউনূসও তিনিও শকড যে তাকেও এরকম একটা জায়গায় বসতে হবে রাষ্ট্রপ্রধানের আসনে। তো সেই জায়গায় হাসনাত আব্দুল্লাহ এবং হচ্ছে সার্জিস আলম, তারা কি শকড কোনো কারণে? যে কেউ উত্তর দিতে পারে। আসলে সত্যি কথা বলতে আমাদের 5 তারিখগুলো 5 জুন 18 পরিপত্রটা বাতিল হলো, 5 আগস্টে ফ্যাসিস্টের পতন হলো। তো 5 জুন থেকে শুরু করে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এটা তো সত্যি যে ছাত্রদের মাধ্যমে আন্দোলনটা শুরু হয়েছে এবং এটা একটা কোটা সংস্কার আন্দোলন ছিল। কিন্তু একটা পর্যায়ে যখন এই কোটা সংস্কারের মতো একটি যৌক্তিক দাবিকে কেন্দ্র করে এদেশের মানুষের উপরে মানুষের ট্যাক্সের টাকায় কেনা ওই লেথাল ওয়েপনগুলো ইউজ করা হলো, মানুষকে নির্বিচারে মারা হলো, মানুষের রক্ত ঝরলো, তখন কিন্তু মানুষের ভিতরের যে ক্ষোভটা এমন ছিল যে 16 বছর ধরে তো সহ্য করেছে, আর কত, যেহেতু আমার ভাই মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, যা হবার হবে। আমি আজকে উত্তরে একজন মায়ের সাথে কথা বললাম, ওই মায়ের এক সন্তান মারা গিয়েছে, মারা যাওয়ার পরের দিন ওই মা রাস্তায় উত্তরায় বিএনএসে নেমে এসেছে। পুলিশ যখন তাকে ধাক্কা দিয়েছে পিছনে চলে যাওয়ার জন্য, ওই মার 2 স্টেপ সামনে এসে বলেছে, আমার ছেলেকে তো মেরে ফেলেছিস, এখন আমাকে মেরে ফেল। তাহলে এই যে স্পিরিটটা কিন্তু ছোঁয়াচের রোগের মতো ছড়িয়ে পড়েছিল। তো আমরা একটা আন্দোলনের শুরুর দিক থেকে আমরা যখন মানুষকে যেভাবে চেয়েছি একটা যৌক্তিক দাবিতে সেভাবে সমর্থন পেয়েছি।
আমাদেরকে ডিবিতে নেওয়া হলো, আমাদের অন্যতম সহযোদ্ধা নাহিদকে তুলে নিয়ে যাওয়া হলো, তার উপরে টর্চার করা হলো। এরপরে আমাদেরকে, আমরা যে গল্পগুলো এখনো বলিনি, সময় হলে আমরা আসলে গল্পগুলো বলবো, সুযোগ হলে অবশ্যই আমরা আজকে বলবো। এইটার সাথে আমি শুধু একটু রিলেট করতে চাই যে ডক্টর ইউনূস সেদিন নিউ ইয়র্কে একটা প্রোগ্রামে বললেন যে এই আন্দোলনটা যেভাবে হয়েছে সেটা হলো সব প্ল্যান ছিল, মাস্টার মাইন্ড হিসেবে একজনকে সামনে নিয়ে আসা হলো। সে সময় মাহফুজ তার সাথে ছিলেন, তাকে দেখানো হলো বিষয়টাকে আসলে এরকম করে প্ল্যান ছিল, মানে এই গল্পটা আসলে কি? দেখুন, আমি যদি আমার জায়গা থেকে বলি, প্রত্যেকটা মানুষের আসলে পার্সপেক্টিভ ভিন্ন থাকতে পারে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। আমি এই জার্নিতে, এই আন্দোলন কেন্দ্রিক সময়টাতে যে বিষয়গুলো ফেস করেছি সবগুলো কিন্তু হাসনাত করেনি, আবার হাসনাত যেগুলো ফেস করেছে সেগুলো কিন্তু আমি করিনি। প্রত্যেকের আলাদা আলাদা একটা পার্সপেক্টিভ আছে, আলাদা আলাদা একটা স্ট্রাগল আছে। আবার আমার অন্য একজন সমন্বয়ক, ধরুন নাহিদ, সে যে বিষয়টা ফেস করেছে হয়তো সবগুলো আমি সেটা করিনি, কিছু কমন গ্রাউন্ড রয়েছে, বাট সবগুলো সেম নয়। সেই জায়গা থেকে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলোর মধ্যেও পার্থক্য রয়েছে। তো আমি যদি পূর্বেই অংশটুকু আগে শেষ করি, সেটি হচ্ছে যে আমাদের একটা সময় পর্যন্ত চিন্তাধারা এটুকুই ছিল যেটা একটা কোটার যৌক্তিক সংস্কার হলেও হবে। শাহবাগ থেকে কিন্তু আমরা অসংখ্যবার বলেছি, নীতি নির্ধারক মহলের একজন প্রতিনিধি কোটার যৌক্তিক সংস্কারের ব্যাপারে আমাদের সাথে যদি আলোচনায় বসে এবং সংস্কারের একদম স্থায়ী একটা সমাধান করে, আমরা ওটাতে চলে যাব ওই সংস্কারের পথে। কিন্তু সরকারের কিছু দোসর, যারা আসলে এটাকে মানে কোনো দাবি মনেই করেনি, গণমানুষের দাবি মনে করেনি, পাত্তাই দেয়নি, এমন একটা মনোভাব ছিল তাদের, তারা বরং তাদের কার্যক্রমের মাধ্যমে, তাদের যে 16 বছরের যে ফ্যাসিস্ট শাসনের যে অভ্যস্ততা, মানুষকে ডমিনেট করা, অত্যাচার করা, নির্যাতন করার, রুখে দেওয়ার, মুখ বন্ধ করে দেওয়ার, ওই অভ্যস্ততা থেকে তারা মনে করেছিল এটাও রুখে দিবে, তাদের মন মতো কিছু একটা হচ্ছে না। সেই জায়গা থেকে কি হলো, মানুষ ধীরে ধীরে ইনক্লুডেড হলো। আমরা যেটা করেছি, মানুষের চাওয়াটা রিপ্রেজেন্ট করেছি। মানুষ যখন যেটা চেয়েছে, দেখুন মানুষ কিন্তু নিজে থেকে, আপনি দেখেছেন 1 দফা 3 তারিখে ঘোষণা হয়েছে, তার আগে থেকে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এই দাবি আসছিল 1 দফার। আপনি দেখেছিলেন প্রোফাইল পিকচারগুলো চেঞ্জ হয়ে 1 লেখা আসছিল। সো গণমানুষ যখন যেই দাবি জানিয়েছে, আমরা এই বিশ্বাসটুকু রেখেছি তারা আমাদের অতীতে সঙ্গ দিয়েছে, সেই 5ই জুনের পর থেকে তারা আমাদেরকে সামনেও সঙ্গ দিবে। তাদের ওই চাওয়া এবং প্রাণের দাবির প্রেক্ষিতে আমাদের ওই 1 দফা নির্ধারণ করা, আচ্ছা, এবং সবশেষে এই ফ্যাসিস্টের আন্দোলনে যাওয়া। এখন পরবর্তীতে আপনি যে 2টা প্রশ্ন করলেন সেখানে একটু যেতে চাই। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বললেন, প্রথম অংশটুকু এটুকু, যেটা আসলে বাংলাদেশের গণমানুষ, ছাত্র জনতা নির্ধারণ করেছে আমাদের পরবর্তী কার্যক্রম কি হবে, কর্মসূচি কি হবে। আর এই যে মাস্টারমাইন্ড নিয়ে যে কথাটি বলছেন, আমার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে এটি মনে করি, আসলে এই বাংলাদেশের যেই মানুষগুলো এই আন্দোলনকে প্রত্যেকটি জায়গা থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিন্দুমাত্র কোনো ভূমিকা পালন করেছে, সেই মানুষটি এক একজন মাস্টারমাইন্ড। কোনো সিঙ্গেল ব্যক্তি কোনো একটা সিঙ্গেল জায়গা থেকে মানে এই ভূমিকাটুকু রাখা, এরকম একটা গণ অভ্যুত্থানের সাথে বা ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে সিঙ্গেল জায়গা থেকে রাখা আসলে অসম্ভব। কারণটি হচ্ছে, দেখুন বিগত 16 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন দলীয় যে গ্রুপগুলো রয়েছে, বিভিন্ন দলগুলো রয়েছে, তারা কিন্তু চেষ্টা করেছে ফ্যাসিস্ট সরকারকে হটানো, পারেনি। কিন্তু এমন নয় যে তাদের ওরকম ইন্টেলেকচুয়াল পার্সন নেই, ওটা তো এরকম নয়, তাদের এরকম পরামর্শক এরকম বা অভিজ্ঞ গ্রুপ রয়েছে, এক্সপার্ট রয়েছে, বাট হয়নি কেন? কারণটি হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ব্যতীত বাকি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দল মত ভুলে গিয়ে, দল মত ধর্ম বর্ণ বয়স এসব ভুলে গিয়ে একসাথে রাস্তায় নামতে পারেনি ঐক্যবদ্ধ হয়ে, কিন্তু এবার সেটা পেরেছে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষ একটা আস্থার জায়গা পেয়েছিল যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের জায়গাটুকুতে রয়েছে, সামনে থেকে এই কার্যক্রমগুলোকে ডাক দিচ্ছে, তারা কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সার্ভ করে না বা ভবিষ্যতেও করবে না। সেই আস্থার জায়গা থেকে কিন্তু সকলে দলমত নির্বিশেষে নেমেছে। এই জায়গা থেকে আমরা মনে করি আসলে এই ক্রেডিট বাংলাদেশের ছাত্র জনতার। নির্দিষ্ট কোনো একটি জায়গায় এটি করা বরং ছাত্র জনতার এই যে এত বড় একটি অবদান, সেই অবদানটিকে আমার মনে হয় আমার জায়গা থেকে যে কিছুটা আসলে পিছনে ফেলে দেওয়া হয়, এটি আড়াল আমরা আমাদের জায়গা থেকে করতে পারি না। কারণ ওই মানুষগুলোর অংশগ্রহণ না থাকলে আমার মতো, হাসনাতের মতো, নাহিদের মতো ইন্টেলেকচুয়াল বলি আর ফ্রন্ট লাইনার বলি কয়েক শত থাকলেও আসলে এটা সফল হতো না। আচ্ছা, হাসনাত যদি এই বিষয়টা নিয়ে বলেন যে মাস্টার মাইন্ড যখন তাকে বলা হলো, তখন আপনাদের প্রতিক্রিয়াটা আসলে কি ছিল? আসলে কি এক জায়গা থেকে জিনিসটা আসছে? আচ্ছা, মাস্টার মাইন্ডের পূর্বে যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই, যে আসলে এই ফেসিবাদ ব্যবস্থা বিলোপের এই বিষয়টি আমাদের পূর্ব পরিকল্পনা ছিল কিনা, বা যেটাকে আমরা বলছি যে ইন্টেনশনালি কোরিওগ্রাফড
কোনো এটা আন্দোলন ছিল কিনা। দেখেন, আজকে আপনারা যারা এই আন্দোলনে যাদেরকে আপনারা ফ্রন্ট লাইনার হিসেবে দেখেছেন, যাদেরকেই দেখেছেন, নাহিদ, সার্জিস, হাসনাত, আসিফ, যাদেরকে আপনারা দেখেছেন, আমাদের প্রত্যেকের কিন্তু আন্দোলন সংগ্রামের একটা ইতিহাস আছে। বিষয়টা এমন না যে শুধুমাত্র এই কোটা সংস্কার আন্দোলনে আমরা সামনে ছিলাম। আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বিশ্ববিদ্যালয় জীবনে একদম শুরু থেকেই প্রথম থেকে বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে জড়িত। এখন অ্যাক্টিভিজমগুলো কেমন ধরনের অ্যাক্টিভিজম? এই অ্যাক্টিভিজমগুলো হচ্ছে বিগত সরকারের বিভিন্ন পলিসির এগেনস্ট অ্যাক্টিভিজম, ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে। অর্থাৎ বিগত সরকারের যেই আপনার ফেসিস্ট যে ইনস্টিটিউশনস রয়েছে, ফেসিস্ট যে পলিসি রয়েছে, এই পলিসির এগেনস্টে কিন্তু আমরা কথা বলেছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমরা বিভিন্ন সময় আমাদের এলিগেশনসের শিকার হয়েছি, এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন সময় আমরা উপলক্ষ খুঁজছিলাম যে কোনো একটা বৃহৎ উপলক্ষে আমরা হয়তো এই কোটা সংস্কারে যদি পতন নাও হতো, আমরা হয়তো অন্য কোনো একটা উপলক্ষের মধ্য দিয়ে এই ফেসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যেতাম। সুতরাং বিষয়টি এমন না যে এটি একটা আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশনে অপ্রত্যাশিতভাবে এটি হয়ে গিয়েছে। আমরা বিভিন্ন সময় আমরা উপলক্ষ খুঁজেছি, হয়তো এই উপলক্ষটি ক্লিক করে গিয়েছে। সেই জায়গা থেকে আমার যে বিষয়টি বলেছে যে একটা খুবই মেটিকুলিয়াসলি একটা ক্রাফটেড এবং হচ্ছে স্ক্রিপ্ট প্ল্যান্ড একটা আন্দোলন, এটা আংশিক সত্য। কারণ আমরা বিভিন্ন যেই প্রোগ্রামগুলো সেট করা হয়েছে, আমাদের নেইমিং এর যে বিষয়গুলো রয়েছে, আমরা বিভিন্ন সময় যে টাইম অনুযায়ী যে আমাদের প্রোগ্রামগুলো দিয়েছি, সেগুলো পরিকল্পনা করেই দেওয়া হয়েছে এবং আমরা মানুষকে বুঝতে আমরা পারছিলাম এবং মানুষের ভাষাগুলোকে তখন আমরা ইন্টারপ্রেট করছিলাম। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই আন্দোলনটি, এবার আমাদের প্রশ্ন আসে আসলে কি এটা 36 দিনের আন্দোলন কিনা? এটা 36 দিনের আন্দোলন না। এই আন্দোলনটি 1/11 পর থেকে শুরু হয়েছে। যখন 1/11 পরবর্তী সরকার যখন বিরাজনীতিকীকরণের দিকে গেল, তখন থেকেই কিন্তু আন্দোলনটি হয়েছে। এই আন্দোলনটি আমরা যখন দেখলাম যে বিএনপি বিভিন্ন সময় ফেসিবাদ কাঠামোর বিরুদ্ধে আন্দোলন করছে, আমরা দেখেছি যে গুম খুন হত্যা এই বিষয়গুলোর তাদেরকে একটা মানুষ হিসেবে কল্পনা করা হতো না। 36 দিন আগে যেই আন্দোলন আপনারা শুরু করেন, সেই সময় শুরু থেকেই কি এই বিষয়টা ছিল যে এক দফার আন্দোলন? দেখুন না, এটা হচ্ছে আমরা বললাম না সময়ের সন্তান বা সময়ের প্রয়োজনে এই জিনিসটাকে আমরা কনভার্ট করতে পেরেছিলাম। তাহলে আপনাদের সাথে যারা আন্দোলনের অংশীদার হিসেবে ছিলেন, ছাত্র দলের অনেক নেতারা ছিলেন, ছাত্র শিবির, আমরা সেদিন আবিষ্কার করলাম যে এর মধ্যে ছাত্র শিবিরও ছিল। তো তাদের বিষয়ে আপনাদের ব্যাখ্যা দেখেন, এই জিনিসটা আমরা বলছিলাম। দেখেন, আমাদের যেই 5ই অগাস্টের পূর্বে আমাদের পুরো বাংলাদেশের পরিচয় ছিল যে ফেসিবাদী যারা রয়েছে তারা এবং নির্যাতিত আমরা যারা রয়েছি তারা। এখন নির্যাতিতের মধ্যে কারা কারা ছিল? নির্যাতিতের মধ্যে বাংলাদেশের আলেম সমাজ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, শিবির ছিল, আওয়ামী দোসর বাদ দিয়ে সবাই ছিল। আওয়ামী দোসর ছাড়া বাকিরা সবাই কিন্তু নির্যাতিতর কাতারে। অর্থাৎ তখনকার আন্দোলনটা ছিল আমাদের বাংলাদেশ বনাম ফেসিবাদ। এখন দেখেন, এটা কিন্তু শুধুমাত্র 36 দিনের আন্দোলন না, 36 দিন ছিল মূল ইভেন্ট। কিন্তু মূল ইভেন্টের পরে গত 16 বছর ধরেই কিন্তু আন্দোলনটা ছোট পরিসরে, বৃহৎ পরিসরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু চালিয়ে এসেছে। সুতরাং কোনো রাজনৈতিক দলের অবদান সেক্ষেত্রে এখানে খাটো করে দেখানোর কোনো সুযোগ নেই। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা যিনি বলেছেন যে আপনার উনি হচ্ছেন মাস্টারমাইন্ড। এখন দেখেন, পিতা যখন সন্তানকে পরিচয় দেয়, এখন বিশ্ব দরবারে উনি পরিচয় দিচ্ছেন, বিশ্ব দরবারে আমাদের আন্দোলনটাকে গ্লোরিফাই করছেন, সেই জায়গা থেকে প্রতিনিধি হিসেবে উনি মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় দিয়েছে। এখন সেটাকে আমরা যদি একদম কনটেক্সট মানে টেক্সচুয়াল মিনিং এ নেই, সেই জিনিসটা হচ্ছে যে একীভূত হয়েছে। কিন্তু মাহফুজ ভাই নিজেও কিন্তু এটা বলেছে যে মাস্টারমাইন্ড এটা আমরা না, এই মাস্টারমাইন্ড হচ্ছে আন্দোলনে যারা প্রত্যেকটা অংশীজন, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, প্রত্যেকজনই হচ্ছে মাস্টারমাইন্ড। এখন পরিচয় দিতে গিয়ে গ্লোরিফিকেশনের জন্য সেখানে যেহেতু উনি উপস্থিত ছিলেন, সেই জায়গা থেকে মাস্টারমাইন্ড বলা হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে নেতিবাচক কোনো প্রতিক্রিয়া। আচ্ছা, আমি একটু সার্জিসের কাছে জিজ্ঞেস করি যে যেই অবস্থা এখন দাঁড়িয়েছে, তাতে এই যে আওয়ামী লীগ বনাম ফ্যাসিবাদ আপনাদের ব্যাখ্যা অনুযায়ী এখন সেই জায়গায় আপনাদের সাথে গণমানুষের কত অংশ আছে, কি মনে হয়? বেহাত হচ্ছে কিনা এই আন্দোলনের যে সুফল? দেখুন, মানে আমাদের ক্ষেত্রে আমার জায়গা থেকে যেটি মনে হয়, আসলে আমরা তো বলছি 16 বছর একটা ফ্যাসিস্ট সিস্টেমের বিরুদ্ধে গিয়ে এত বড় একটা যুদ্ধ, একটা আন্দোলন, নতুন একটা বাংলাদেশ, ব্যাপারটা এরকম নয়। আসলে আমাদের জায়গা থেকে মনে হয় যে 53 বছরের যে বাংলাদেশ, পুরো বাংলাদেশে এই 53 বছরে কখনো এরকম স্ট্রাকচারই ছিল না, যে স্ট্রাকচার গণমানুষের কথা চিন্তা করে গণমানুষের জন্য কাজ করেছে। অতটা সৎ উদ্দেশ্য কখনোই ছিল না। সেই জায়গা থেকে এই যে সিস্টেমগুলো ধাপে ধাপে গড়ে উঠেছে,
যারাই থাকুক না কেন ক্ষমতায়, এই সব কিছুর সীমাবদ্ধতার যখন একদম তলানিতে যায় এবং সিস্টেমগুলো করাপ্টেড হওয়ার একদম সবচেয়ে খারাপ অবস্থায় যায়, তখন মানুষের ক্ষোভের এই উদ্গীরণটা হয়েছে। একদম যেরকম আগ্নেয়গিরি থেকে লাভার উদ্গীরণ হয় একটা সময় এসে, সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে হ্যাঁ, এখন এটাতে আসি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ এই জায়গায় এতটা বিরক্ত হয়ে গিয়েছে, এই বিরক্তের পরে মানুষ কিন্তু নিজের জীবন দিয়ে এই অভ্যুত্থানটা সফল করেছে। সো রক্ত এবং জীবনের বিনিময়ে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থেকে প্রত্যাশাও কিন্তু মানে প্রত্যাশার পারতটাও ততটুকু উঁচু। ওই জায়গা থেকে এটা স্বাভাবিকভাবেই আমরা যে কোনোভাবে জেনেটিক্যালি বলি, আমরা জাতি হিসেবেই বলি, আমাদের প্রত্যাশার পারতটুকু এখন সর্বোচ্চ লেভেলে আছে। বাট এই যে সিস্টেমগুলো, যেই সিস্টেমগুলো মানুষের জন্য কাজ করে, যেই সিস্টেমগুলো ফাংশন হয়ে এসেছে, স্টিল হচ্ছে ওই ফ্যাসিবাদের অনেক দোসর দ্বারা, ওই সিস্টেমগুলো, ওই ফ্যাসিবাদদের যারা দোসর, তাদের আপনি চাইলে একদিনে উপরে এখান থেকে এখানে ফেলে দিতে পারবেন না। তাদেরকে প্রতিস্থাপন করার জন্য আরেকটা গ্রুপ রেডি নেই, যারা একদম ওই রকম গ্রুপ যেরকম আপনি প্রত্যাশা করেন আবার নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন, এটা কিন্তু সম্ভব না। সেই জায়গা থেকে এটা একদম সত্যি যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো প্রথম লেয়ারে যারা রয়েছেন প্রত্যেকটা ইনস্টিটিউশনের, দ্বিতীয় লেয়ারে যারা রয়েছেন, আমি যদি বলি গ্রেড অনুযায়ী, গ্রেড 1-এ যারা সচিব পর্যায়ে, গ্রেড 2-তে যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ডিরেক্টর, মহাপরিচালক কিংবা চেয়ারম্যান যারা রয়েছেন, তাদেরকে ধীরে ধীরে সরানো হচ্ছে, ফাইন। বাট গ্রেড 1-2 আমি সরালাম, গ্রেড 20 পর্যন্ত তো আমার ওই দোসররা বসে রয়েছে। বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার যে ইজমগুলো করেছে, এলাকার ইজম করেছে, আওয়ামী ইজম করেছে, তাদের সিন্ডিকেটের ইজম করেছে, তারা যে চাঁদাবাদ একটা গোষ্ঠী রয়েছে তাদের ইজম করেছে, তাদের ক্ষমতার অপব্যবহারে ইজম করেছে, এই ইজমের মানুষগুলো তো গ্রেড 1 থেকে 20 পর্যন্ত বসে থাকা। 1-2 আমি সরাচ্ছি, সরকার সরাচ্ছে, সেই জায়গায় ভালো মানুষ বসানো হচ্ছে, কিন্তু ওই মানুষ যে অর্ডারটা করছে ওটি ফাংশন হওয়ার মতো যতটুকু সহযোগিতা করার সেটি করছে না। আপনি জেনে অবাক হবেন, আমাদের যারা গুরুতর আহত, দেশে আর চিকিৎসা সম্ভব না, তাদেরকে বিদেশে নেওয়ার জন্য তাদের ফাইলগুলো যখন বিভিন্ন মন্ত্রণালয়ে যায়, ওই ফাইলগুলো এক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়ার জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয় কোনো না কোনো সমন্বয়ককে। আমরা এটি অভিজ্ঞতা নিজেরা করেছি যে একটা ফাইল রেখে যাওয়া হয়েছে রেডি করে রাখার জন্য, এসে দেখেছি ওই ফাইল ওইখানেই আছে। তাহলে এখনো যখন এই সিস্টেমগুলোর প্রত্যেকটি জায়গায় অসহযোগিতা, যেটা অন্তত 16 বছরে তৈরি হয়েছে, সেটা চাইলে কয়েক মাসে শেষ হবে না। কিন্তু সেই প্রপার উত্তরটা মানে ওই এক্সাক্ট এটা যদি বলে, এটা ট্রু যে মানুষের এই মুহূর্তে যতটুকু প্রত্যাশা ওই মুহূর্তে ছিল, যতটুকু সমর্থন ওই মুহূর্তে ছিল, আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে সমর্থনটুকু আছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে প্রত্যাশা যতটুকু ততটুকু তো পূরণ হচ্ছে না, যতটুকু সার্ভিস আমরা এখনই চাই ততটুকু পাচ্ছি না। এই জন্য কেউ কিছু কিছু জায়গায় গিয়ে আশাহত হচ্ছে। বাট আমার জায়গা থেকে আমি অন্তত যেই উপদেষ্টাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, যেই সচিবদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তারা তাদের জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতে দেখেছি। তবে এটা ট্রু, ফাংশন হতে আরেকটু সময় লাগবে, এই ধৈর্য ধরা ছাড়া আসলে উপায় নেই। এখন যে অবস্থা, সিচুয়েশন, আপনাদের ওই সময় ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ এরকম ছিল বিষয়টা। এখন যদি ধরি যে এখন আপনাদের সাথে কারা আছে, ছাত্রদের সাথে, সমন্বয়কদের সাথে কারা আছে, কোন রাজনৈতিক দল যারা এখানে আপনাদের দেখলাম যে বিরোধিতা করেই সবাই ওইভাবেই বক্তব্য দিচ্ছে, রাজনৈতিক দলগুলো যারা একসাথে হয়ে এই আন্দোলনের সাথে হচ্ছিল? না, স্টিল বিষয়টা এমন না যে রাজনৈতিক দলগুলো হচ্ছে আমাদের বিরোধিতা করে হচ্ছে কোনো ধরনের বক্তব্য দিচ্ছে, বরং সে বক্তব্যগুলো হচ্ছে পর্যালোচনামূলক। কারণ এই যে সরকারটি গঠিত হয়েছে, এই সরকারের কাছে আমাদের বিরোধী দল বা ফেসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের সবারই একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। এখন এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি একটি আনুপাতিক একটি বিস্তর ব্যবধান তৈরি হয়, তখন থেকেই কিন্তু পর্যালোচনামূলক একটি যে বক্তব্যগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখছি, সেই জায়গা থেকে কিন্তু বক্তব্যগুলো আসছে। বিষয়টি এমন না যে সেটা বিরোধিতা করছে। একটা বড় জায়গায় তৈরি হয় যে এই সরকারকে আপনারা কতদিন সময় দিতে চান? মানে আপনাদের পক্ষ থেকে যখনই শুনেছি তখনই শুনেছি যে অনেক দিন, কতদিন? অনেকদিন বিষয়টি এমন না, বিষয়টি হচ্ছে 3 বছর 5 বছর না, 3 বছর 5 বছর 2 বছর 1 বছরের টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দেওয়ার কিছুই নেই। সেটি হচ্ছে আমরা দুইটি জিনিস সবসময় চেয়েছি, বাংলাদেশ বিনির্মাণ। আমরা কিন্তু বলেছি আমাদের আন্দোলনের শুরুতেই, আমরা কিন্তু এক দফায় ছিল না যে হাসিনার পতন। আপনি যদি এক দফা পড়ে থাকেন, সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে ফেসিবাদ ব্যবস্থার বিলুপ। এখন আপনাকে দেখতে হবে ফেসিবাদ ব্যবস্থা বিলুপের মধ্যে শেখ হাসিনা ছিল একটা মাত্র কম্পোনেন্টস। এখন যতদিন না পর্যন্ত আমাদের কনস্টিটিউশনাল রিফরমেশন হচ্ছে এবং ইনস্টিটিউশনাল রিফরমেশন হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ফেসিবাদ ব্যবস্থা বিলুপ হচ্ছে না।
এখন ফেসিবাদ ব্যবস্থা বিলুপ্ত না করে যদি আপনি আবার নতুন নির্বাচনের মধ্যে যান, এই ফেসিবাদ ব্যবস্থাকে বিদ্যমান রেখে, তখন কিন্তু ওই নির্বাচন গণমানুষের যে আশা আকাঙ্ক্ষার সেটা কিন্তু প্রতিফলন হবে না। সুতরাং যেসব রাজনৈতিক দল রয়েছে যারা এই সরকার নিয়ে পর্যালোচনামূলক বক্তব্য দিচ্ছেন, তারাই কিন্তু আবার পরবর্তীতে বলছেন যে এই সরকারকে কিন্তু আমরা ব্যর্থ হতে দিতে পারি না। অর্থাৎ এই যে সরকারটি গঠিত হয়েছে সেটিকে আমাদের যে কোনো মূল্যে আমাদেরকে সফল করতে হবে, এবং এই সরকারটির মধ্য দিয়েই আমাদের কনস্টিটিউশনাল রিফরমেশন এবং ইনস্টিটিউশনাল রিফরমেশন আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং যেটির মধ্য দিয়েই কিন্তু দিন শেষে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এখন সেটি করতে গিয়ে যেই সময়টি প্রয়োজন এবং যেই যৌক্তিক সময়টি প্রয়োজন, সেই সময়টি দিতে সব ধরনের রাজনৈতিক দলই হচ্ছে ইতিবাচক মনোভাব সবসময় পোষণ করছে। আচ্ছা, একটু আগে যে প্রশ্নটা ছিল সার্জিসের কাছে, আপনার কাছে একই প্রশ্ন, যে এখন যদি ধরেন যে কোনো আন্দোলনের আপনারা ডাক দেন, কিংবা এই যে ত্রাণের কথা নিয়ে অনেক কথাবার্তা আসছে, ফেনীতে যে সময় বন্যা ছিল, যদি ধরেন এখন কোনো জাতীয় দুর্যোগের জন্য আপনারা মোকাবেলার জন্য ডাক দেন, কত শতাংশ মানুষের সমর্থন পাবেন বলে আপনারা বিশ্বাস? দেখুন, মানুষের আশা আকাঙ্ক্ষা আমাদেরকে ঘিরে তৈরি হয়েছে, এবং ত্রাণের যে বিষয়টি রয়েছে, ত্রাণের বিষয়ে তৈরি হয়েছে, সেটা কি এখনো আছে নাকি চলে গেছে? এখনো আছে। আমি একটা জিনিস বলি, দেখেন আপনার যে আমরা ত্রাণের যে স্বচ্ছতার জায়গাতে আমাদের প্রথমে প্রশ্ন তুলেছে, আপনি খুবই মনোযোগ দিয়ে দেখবেন সেখানে যেই বিভিন্ন জায়গায় বক্তব্য আসছে, তারা হাফ ইনফরমেশন নিয়ে অথবা মিস ইনফরমেশনে হচ্ছে বক্তব্যগুলো দিচ্ছে। প্রথমত দেখেন, আমরা প্রত্যেক দিন আমাদের ত্রাণের কিন্তু আপডেট আমরা দিয়েছি, প্রত্যেক দিন, ইভেন ঘন্টায় ঘন্টায় কিন্তু আমরা ত্রাণের আপডেট দিয়েছি। 6টা থেকে 8টা পর্যন্ত কয় টাকা উঠেছে, 8টা থেকে 10টা, এবং আমরা প্রত্যেক দিনের আপডেটটা কিন্তু প্রত্যেক দিন দিয়েছি। এখন একটা দেখেন, ত্রাণের বা এই যে বন্যা বা আমাদের প্রাকৃতিক দুর্যোগের কিন্তু স্তর থাকে, এবং আমি আশাহত হয়েছি যে যেখানে বিভিন্ন অভিজ্ঞ মানুষও শুধুমাত্র দোষ দেওয়ার জন্য তারা দোষ দিচ্ছেন, তারা ব্যাপারটা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের হচ্ছে বিভিন্ন স্তর থাকে, অর্থাৎ দুর্যোগ পূর্ববর্তী স্তর, দুর্যোগকালীন স্তর এবং দুর্যোগ পরবর্তী যে স্তর, এই স্তরটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আপনারা টাকাটা কেন রেখে দিলেন না দিয়ে ওই সময়টা? এখন দেখেন, আমার এই যে 9.5 কোটি টাকা, সেটা কি চিরা, মুড়ি, চিনি, তেল এইগুলা কিনে কি আমি ব্যয় করে ফেলবো না? আমার অবকাঠামোগত সংস্কারে সেটাকে আমি রেখে দিব। এখন আমাদের এই অবকাঠামোগত সংস্কার যদি আমি করতে যাই, সেক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্ট প্রয়োজন, অর্থাৎ কোন জায়গার কি পরিমাণ ক্ষতি হয়েছে, এবং সেটি হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল পর্যায়, এবং সেটিকে অ্যাসেসমেন্ট করার জন্য দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে আমরা সমন্বয় করে, সরকারের সাথে আমরা সমন্বয় করে তারপর হচ্ছে এই কাজটি আমরা করব। এখন এই কাজের পূর্বে ওই টাকাটা আমি কোথায় রাখবো? এই টাকাটাকে আমি ব্যক্তি সার্জিসের কাছে রাখবো, নাকি হাসনাতের কাছে রাখবো, না নাহিদের কাছে রাখবো? তখন কিন্তু আবার আলোচনা আসলো যে টাকা নিজের কাছে কেন রেখে দিল। সেই জায়গায় সবচেয়ে সেফ হচ্ছে ব্যাংকের মধ্যে রেখে দেওয়া। এখন ব্যাংকের মধ্যে কার অ্যাকাউন্টে রাখা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহ 2 জন প্রতিনিধি, তাদের সমন্বিত অ্যাকাউন্টের মধ্যে রাখা হয়েছে, এবং সেখানে আমাদের যেই খরচ হয়েছে, এই খরচের কিন্তু পূর্ণাঙ্গ অডিট কিন্তু আজকে রাতে আমাদের প্রকাশ করা হবে। তখন কিন্তু মানুষের মধ্যে যেই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আর থাকবে না। এখানে একটা জিনিস আমি অ্যাড করব ত্রাণের বিষয়টাতে। সত্যি কথা বলতে, ত্রাণে বন্যার যে ঘটনাটা ঘটেছে, এটা হঠাৎ, আমরা তো কেউ প্রত্যাশা করিনি। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা প্রথম গিয়েছি। আমি একদম নির্দ্বিধায় স্বীকার করব, আমাদের যতটুকু অর্গানাইজড ওয়েতে করা উচিত ছিল, করার কথা ছিল, আমরা সেটা করতে পারিনি। সীমাবদ্ধতা স্বীকার করতে কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় যে কথাটি, প্রথমে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার কারণে পরবর্তীতে যদি কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়, সেটার জন্য আমাদের কোন জায়গাগুলো কাজ করতে হবে সেটা আমরা জানি, এক। দ্বিতীয়ত, ত্রাণের টাকাটা রাখার বিষয়ে যদি বলি, আমরা আমাদের প্রথম দিন 1 কোটির কিছু বেশি টাকা একজন শিক্ষকের বাসায় রেখেছিলাম। আমরা হলে থাকি, আমরা মেসে থাকি, আমরা কোনো একটা হোস্টেলে থাকি, সেই জায়গায় তো আমরা 1 কোটি টাকা নিয়ে যেতে পারি, আমরা স্টুডেন্ট। এই 1 কোটি টাকা কিন্তু 1 লাখ টাকার 100টা বান্ডিল না। এই 1 কোটি টাকা হচ্ছে কারো ব্যাংকের 1 টাকা 5 টাকার নোট, কারো 10 টাকা 20 টাকার নোট। 1 কোটি টাকা কয়েক বস্তা টাকা। এখানে একজন শিক্ষকের বাসায় আমরা একদিন 1 রাতের জন্য 1 কোটি টাকার কিছু বেশি টাকা রেখেছিলাম। পরের দিন সকালে 7টার দিকে অ্যারাউন্ড স্যার ফোন দিয়ে বলে যে তোমরা এই টাকাটা প্লিজ নিয়ে যাও, একটা সেফ জায়গা রাখো, প্রয়োজন হলে একটা অ্যাকাউন্ট খুলে রাখো। আমি সারা রাত তোমাদের টাকার চিন্তা ঘুমাতে পারিনি। সো আমরা স্টুডেন্ট আসলে এই টাকাটা কোথায় রাখবো? সবচেয়ে সেফ হচ্ছে ব্যাংক, এবং এটা যেন নিরপেক্ষ থাকে, যেন আমরা একজন শিক্ষকের নামে পর্যন্ত অ্যাকাউন্ট এখানে ইনক্লুড করেছি, এবং এখানে আমরা যেন স্বচ্ছ থাকে, বাংলাদেশের মানে প্রথম সারির একদম অডিট করে এরকম একটি সংস্থাকে দিয়ে এটি অডিট করিয়েছি। এখানে আবার আমাদের আরেকটি সীমাবদ্ধতা আছে, স্বীকার করতে কোনো সমস্যা নেই। আমরা কখনো এই পুরো টাকাটা শুকনা খাবার দিয়ে ব্যয় করব না, এটা করা কখনো ওয়াইজ হবে না, নেভার। আমাদের এই টাকাটা উচিত পুনর্বাসনের জন্য খরচ করা।
কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু ওই রকম কোনো বড় কোনো অর্গানাইজ ফোর্স না, যেই ফোর্সটা আমরা ওই নির্দিষ্ট প্রত্যেকটি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে সেট করে দিব, যারা লিস্ট তৈরি করে এনে দিবে, যারা মানুষ ধরে ধরে এই ফান্ডটা দিবে। সো এইখানে আমাদের যত দ্রুত ওই পুনর্বাসনের কাজটা শুরু করা উচিত ছিল, এই অভিজ্ঞতাগুলোর ঘাটতি কিংবা কোন ওয়েতে যাব এগুলোর পরিকল্পনা, কার সাথে একসাথে কাজ করবে এগুলোর পরিকল্পনা করতে আমাদের দেরি হয়েছে। এই জন্য যত দ্রুত পুনর্বাসনে যাওয়া দরকার ছিল আমরা যেতে পারিনি, এই সীমাবদ্ধতা আছে, এটা সত্য। আচ্ছা, কিছু পপুলার প্রশ্ন। একটি হচ্ছে যে এই যে সরকার এখন যারা আছে, আপনারা কি তাদের সমালোচনা করেন? নিঃসন্দেহে। কোন কোন বিষয়ে তাদের সবচাইতে বেশি আপনাদেরকে কষ্ট দিচ্ছে? এই সরকারের সাথে আমাদের সম্পর্কটা ব্যাপারটা এমন না যে এই সরকারকে আমরা কি বলা যায়, এই সরকারের সহযোগী সরাসরি দুজন প্রতিনিধি আছেন, উপদেষ্টা, জি, তো তাদের কাজের সমালোচনা দেখুন, অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছেন আমাদের সহযোদ্ধা হিসেবে যদি বলি নাহিদ আসিফ, তারা যখন সরকারে থাকে তারা সরকার উপদেষ্টা, সরকারের অংশ, তারা এখন সরকারের অংশ। আমরা তাদেরকে ওইভাবেই দেখব এবং ওইভাবেই প্রশ্ন করবো এবং করতে চাই। আমরা স্পষ্ট করে বলি, আপনি সরকার সমালোচনার কথা বললেন না, আমি এ পর্যন্ত অসংখ্যবার বলেছি, যাদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ, যাদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ, ওই শহীদ পরিবারদের কাছে যত দ্রুত যেভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা হোক, আর্থিক হোক, অন্যান্য সহযোগিতা নিয়ে যাওয়ার কথা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেভাবে তারা আজকের দিন পর্যন্ত যেতে পারেনি। আমার এটা সত্যি যে সকল সরকারি হসপিটালে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে, সকল প্রকার ট্রিটমেন্ট, বাট একটা মানুষের মানে ভালো হওয়ার জন্য শুধু ওই হসপিটালের চিকিৎসা সব কিছু না। যে কর্মক্ষম ব্যক্তিটি ওইখানে রয়েছেন, মাসের পর মাস ধরে পড়ে রয়েছেন হসপিটালে, তার পুরো পরিবার রয়েছে, তার সন্তানেরা রয়েছে, এই মানুষগুলো কিভাবে চলবে? তাদের চলার জন্য তো আলাদা করে একটা সাপোর্ট প্রয়োজন, ফিনান্সিয়াল, কিংবা আমি যদি গিয়ে তাদের সাথে একটু কথা বলি, এই মানসিক একটি যে শান্তি, এটি তো প্রয়োজন। সেই জায়গায় এই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে অ্যাক্টিভলি কাজ করার কথা ছিল এখন পর্যন্ত সেভাবে পারেনি, এবং এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এবং যতজন মানুষকে দ্রুততম সময়ের মধ্যে, যাদের চিকিৎসা আর বাংলাদেশে সম্ভব না উন্নত চিকিৎসা, দেশের বাইরে নেওয়া প্রয়োজন, এই প্রক্রিয়াটা যতটা ফাস্ট হওয়া সম্ভব, যতজন মানুষকে এটার মধ্যে ইনক্লুড করা সম্ভব, আহত ভাই বোনদেরকে, ততজনকে প্রত্যাশিতভাবে এখন পর্যন্ত করা হয়। আমরা দেখছি এই সরকারটি হচ্ছে বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা প্রতিনিয়তই বলছি, কিন্তু এই সরকারের সমন্বিত কার্যক্রমের মধ্যে আমরা কোথাও না কোথাও এই যে বিপ্লবী যে একটি চেতনা রয়েছে, স্পিরিট রয়েছে, সেটির আমরা অনুপস্থিতি দেখতে পাচ্ছি। এবং অতীতের যে এই র্যাটটেপিজমের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণের যে একটি প্রবণতা, যদি আবার এই সরকার এই র্যাটটেপিজমের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের যে বিপ্লবী যে চেতনাটি রয়েছে সেটির কিন্তু প্রতিফলন ঘটছে না। সেই জায়গা থেকে আমরা প্রতিনিয়ত এই সরকারের প্রতি আমাদের পর্যবেক্ষণমূলক আমাদের দৃষ্টি রয়েছে, এবং যেখানে সরকারের রিভিশন প্রয়োজন, সিদ্ধান্তের রিভিশন প্রয়োজন, সেখানেই কিন্তু আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে সবসময় আমরা কথা বলে যাচ্ছি। কিছু পপুলার প্রশ্নের একটি হচ্ছে যে গত কয়েকদিন আগে আমরা দেখলাম সাভারে একজন মানুষ পুলিশের গুলিতে নিহত হলেন, মারা গেলেন। আপনাদেরকে সমান রকমেরই খারাপ লেগেছে? এই প্রশ্ন কমেন্টে প্রচুর পরিমাণে কমেন্ট নিশ্চয়ই আপনাদের কাছেও আসে না? জি, গতকাল এই ঘটনাটি ঘটেছে, শ্রমিক আন্দোলনের সময় এই ঘটনাটি ঘটেছে। দেখেন, যে কোনো ধরনের মৃত্যু, যেটাকে এক্সট্রাজুডিশিয়াল কিলিং বলি, অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুগুলো রয়েছে, সেই মৃত্যুগুলো আমাদেরকে আহত করে। কোনো বিচার নিশ্চিত না করে যে কোনো ধরনের মৃত্যু, সেই মৃত্যু রাষ্ট্র কখনোই কাঙ্ক্ষিত নয়। সেই জায়গা থেকে গতকাল যে আমাদের হচ্ছে আন্দোলনের সময়, শ্রমিক আন্দোলনের সময় যে মৃত্যুটি হয়েছে, সেখানে আমরা এটির বিচার দাবি করি, এবং আমরা দাবি করি যে প্রপার জুডিশিয়াল ট্রায়ালের মাধ্যমে সেটির বিচার নিশ্চিত হবে, এবং যে পুলিশ সদস্য রয়েছে বা যারা তখন সেখানে দায়িত্বরত যে কর্মকর্তারা রয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। এবং আমাদেরকে যে মৃত্যুটি আমাদের 5ই অগস্টের পূর্বে যে মৃত্যুগুলো আমাদেরকে যেভাবে আহত করত, যেভাবে কষ্ট দিত, যে মৃত্যুগুলোর প্রতি যেভাবে আমরা প্রতিবাদী ছিলাম, পরবর্তীতে যদি কোনো রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় ইন্ধনে, রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে যদি কোনো মৃত্যুর ঘটনা ঘটে, তখনও আমাদের অবস্থানটা এমন থাকবে যেমনটি 5ই অগস্টের পূর্ব ছিল। এখানে যে জিনিসটা আমাদের অ্যাড করার প্রয়োজন আসলে সেটি হচ্ছে, এটা সত্যি যে শ্রমিকদের যে কোনো জায়গার, যারা আমাদের ভাইরা কাজ করেন, যারা গার্মেন্টস থেকে শুরু করে সকল জায়গার, তাদের যে কোনো যৌক্তিক দাবির সাথে আমাদের সব সময় একাত্মতা থাকবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য যে আলোচনা, সেই আলোচনাটা যখন হচ্ছে, সেগুলোর প্রসেস যখন হচ্ছে, কিংবা একটি সুন্দর সরকারের সাথে তাদের কোনো একটি পক্ষের যখন সুন্দর আলোচনা হয়ে তারা ফিরে যাচ্ছে একটি নির্দিষ্ট সময় নিয়ে এটি পর্যালোচনার জন্য, যৌক্তিকতা বিচারের জন্য,
তখন তারা যাওয়ার সময় যখন এই সময়টি দিয়ে ফিরে যাচ্ছে, ওইখানে যাওয়ার আগে যখন তাদের কথা না শুনে আবার আন্দোলনে নেমে পড়ছে একটি গোষ্ঠী, আপনার মনে রাখতে হবে যে যেমন আনসারদের রূপ ধারণ করে কতিপয় কিছু সন্ত্রাসী নেমে আমার একজন ভাইকে হত্যা পর্যন্ত করেছে সচিবালয়ের সামনে, ঠিক তেমনি ওই শ্রমিকদের বেশ ধরে কোনো একটি ফ্যাসিস্টের দোসর নতুন করে আসছে কিনা, যদি সরকার সহযোগিতা করে সেই জায়গায় আলোচনার পথ খোলা রাখে, যৌক্তিক দাবিগুলো নিয়ে কথা হয়, মেনে নেওয়ার প্রক্রিয়া চলে, তারপরে যদি কেউ রাস্তায় নামে বিভিন্ন ইন্ধনে, তাদের বিরুদ্ধে প্রশাসন সবসময় এবং সর্বোচ্চভাবে স্ট্রিক্ট থাকা উচিত। আচ্ছা, সেই উত্তরটাও তো কাইন্ড অফ সেই সময়ের ফ্যাসিবাদী সরকারের সময়ের মতোই উত্তর, যারা তাদের বিরোধী কিংবা যারা তাদের মতের বিরোধী কিছুটা কাছাকাছি। না, আমি ক্লিয়ার করি, আমার তার প্রথম লাইনটি কি ছিল? প্রথম লাইনটি এরকম ছিল, যদি কোনো একটি যৌক্তিক দাবি মেনে নেওয়ার আলোচনাটি হয়, প্রসেসটি চলে এবং এটি পর্যালোচনা করে বাস্তবায়নের যে পথ সেটি নিয়ে কথা হয়, তখন আমরা তো অসংখ্যবার বলেছি না শাহবাগে যে যদি আমাদের এটি নিয়ে আলোচনায় বসা হয় তাহলে আমরা বসতে রাজি। সো এটি তো হচ্ছে, কিন্তু এটা হওয়ার পর তারা রাজি হয়েছে, এখান থেকে ফিরে যাচ্ছে, এটি হয়েছে যে এটি রাজি হয়ে তারা এখান থেকে ফিরে যাওয়ার পরে তাদেরকে বাদ দিয়ে আরেকটি গোষ্ঠী আবার আন্দোলনে নেমে পড়ে, তাহলে কিসের স্বার্থে? ভাই, সবার মানবাধিকার নাই, আমাদের নাৎসিদের কিন্তু এখন রাজনৈতিক কোনো অধিকার নাই। সুতরাং আওয়ামী লীগ যেভাবে মানে যারা আমাদেরকে হচ্ছে ন্যূনতম হিউম্যান ডিগনিটি আমাদেরকে অ্যাকনোলেজ করে নাই, তাদের মানবাধিকারের জন্য রাস্তায় আমরা আন্দোলন করব। আওয়ামী লীগ যারা করেছে এখনো 20 আমি যারা আওয়ামী লীগ যারা গত 16 বছর ধরে আওয়ামী লীগের যে অংশটুকু ক্ষমতার অপব্যবহার বলছি, আওয়ামী লীগ যারা করেছে সবাই না, আওয়ামী লীগের যে অংশটুকু যারা ক্ষমতায় ছিল, যারা এই সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা হচ্ছে রাতের ভোট নিশ্চিত করেছে, যারা হচ্ছে আয়নাঘর নিশ্চিত করেছে, যারা হচ্ছে আমাদের ন্যূনতম হিউম্যান ডিগনিটিকে নিশ্চিত করে নাই, যারা একটা শিবির ধরে ধরে জবাই কর, সকাল বিকাল নাস্তা কর, এই ধরনের বক্তব্যকে যারা হচ্ছে সিম্পলিফাই করে ফেলেছে, তাদের মানবাধিকারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করার মতো উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন আমরা হতে পারবো না, এবং এটা আমি মনে করি এটা হওয়া উচিত। কারণ আমরা দেখেছি জার্মানিতে পর্যন্ত নাৎসিদের কিন্তু রাজনৈতিক কোনো ধরনের কর্মসূচি চালানোর বাস্তবতা। কিছু কমেন্ট খুব র্যান্ডম আসে, আপনাদের পোস্টেও নিশ্চয়ই আসে, সেটি হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের 26 লাখ মানুষ এই দেশে চাকরি করছে, অথচ দেশের 20 লাখ তরুণ বেকার। এই 26 লাখের তালিকা প্রকাশ করেন আপনারা এবং 20 লাখ তরুণের চাকরি আপনারা নিশ্চিত করেন, এই 26 লাখ মানুষ কোথায়? এই প্রশ্ন আপনাদের কাছে করে। আসিফ স্যার খুব সম্ভবত এই বিষয়ে কথা বলেছেন যে 26 লাখ তরুণ হচ্ছে ভারতীয় তরুণ হচ্ছে আমাদের দেশে চাকরি করছেন। এখন আসিফ স্যার যেহেতু এখন আইন উপদেষ্টা রয়েছেন এবং উনি অনেকগুলো মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উনি দায়িত্বে রয়েছেন, উনি এই বিষয়ে নিশ্চয়ই উনি যেহেতু বলেছেন এবং উনি যেহেতু এই বিষয়ে অভিজ্ঞ, নিশ্চয়ই উনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন। তাফাজ্জলের মৃত্যু যেভাবে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই একজন ছাত্রলীগ সাবেক নেতা, তারও মৃত্যু হয়েছে, তার বাচ্চার 3 দিন বয়স, সে ওষুধ কিনতে গেছে, আমার নামটা এই মুহূর্তে মনে নেই। আবার গান গেয়ে গেয়ে একটা মানুষকে কিভাবে নির্বিচারে মারা হচ্ছে এবং বেশ আনন্দ নিয়ে, পৈশাচিক, এই বিষয়টা কি আপনাদের কোনো কিছু ভাবায়? নতুন বাংলাদেশ, এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম যখন তারপরেই প্রশ্নবোধকটা আসে, সেটা কি খুব যৌক্তিক মনে হয় না? ফারাবি ভাই দেখেন, এই যে তোফাজ্জলের মৃত্যু, জাহাঙ্গীরনগরে যে ছাত্র লীগের যে একজন ছিল তার মৃত্যু, এই মৃত্যুগুলো কিন্তু আপনি এগুলোকে বিচ্ছিন্নভাবে পর্যালোচনা করার কোনো সুযোগ নেই। দেখেন, এই যে আমি তোফাজ্জলের মৃত্যুটার যে বিষয়, ছোট ছোট যে ভিডিও বা যে ঘটনাটা, সেটা আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে সে বিষয়টিকে পর্যবেক্ষণ করেছি, এবং সেটিকে যদি আমি পর্যালোচনা করতে চাই তাহলে যেটি দেখবো সেটি হচ্ছে গণরম যে কালচারটি আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল, সেটির হচ্ছে প্রতিফলন হচ্ছে তোফাজ্জলের মৃত্যুর ক্ষেত্রে ঘটেছে। বিষয়টি এমন না, তোফাজ্জলকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এই একই ধরনের নির্যাতন কিন্তু ছাত্রলীগ যে বিশ্ববিদ্যালয়ে গণরম এত বছর ধরে টিকে রেখেছিল, এই গণরমে কিন্তু আমাদেরকে এইভাবে নির্যাতন করতো প্রতিনিয়ত। এখন যারা মারা যেত তারা আবরার হয়ে প্রকাশ পেত, আর যারা মারা যেত না তারা শিবির হয়ে জেলে যেত। এখন তোফাজ্জলের যে মৃত্যুটি হয়েছে, যারা নির্যাতন করেছে, আপনারা ইতিমধ্যেই তাদের কিন্তু রাজনৈতিক পরিচয়টি আপনাদের সামনে প্রকাশিত হয়েছে। এখন দেখেন, তোফাজ্জলের মৃত্যুটি, এটিকে কোনোভাবেই একটি রাজনৈতিক দলের ছেলেরা সেখানে পিটিয়ে মেরেছে সেটি বলে কোনো নিষ্কৃতি পাওয়ার সুযোগ নেই। কিন্তু আমরা আশাটি যে জায়গায় দেখছি,
সেটি হচ্ছে এই ধরনের মৃত্যুর যেই জায়গা থেকে উৎপত্তি হয়, গণরুম কালচার থেকে এই জিনিসটির মৃত্যু হয়, আমরা সেই গণরুমটিকে বন্ধ করতে পেরেছি। সেই জন্য আমরা আশা করতে পারছি পরবর্তী বাংলাদেশে এই ধরনের মৃত্যুর কালচার আর কখনোই পুনর্বাসিত হবে না। আচ্ছা, যে একটা প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল, নতুন বাংলাদেশ হবে, নতুন কিছু, অনেক কিছু চেঞ্জ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দখল বন্ধ হবে, সেই জায়গাটা আবার একটা দল দখল করে নিয়েছে। সেই বিষয় নিয়ে কি আপনাদের এখনো অনুশোচনা হয় যে না, আমরা যেটা চেয়েছিলাম আবার একটা দল দখল করে নিয়েছে? সেই প্রশ্নটা আপনি এভাবে আমাকে করতে হবে, কোন দল দখল করে নিয়েছে, তখন আমি বুঝতে পারবো যে নতুন বাংলাদেশে আবার আরেকটা দল দখল করে নিয়েছে এইভাবে বলছি না, বলছি যে আবার আরেকটা গ্রুপ, তারা কোন দলের কোন মতের সেই দিকে আমার মনে হয় পরিষ্কার করে না বললেও দর্শক বুঝে নেয় যে আরেকটা রেজিম, তারা ওই জায়গাটা আসলে ওই শূন্য স্থানটা, যেটা শূন্য স্থান হয়েছিল, যে জায়গাটায় যে ভ্যানওয়ালা সবজি বেচে তার কাছ থেকে যে 100 টাকা করে চাঁদা নেয়, সেটা কিছুদিন বন্ধ ছিল, আবার সেটা শুরু হয়ে এখানে আসলে মানে অন্তত আমার জায়গা থেকে যে জিনিসটি মনে হয়, যারা এই বিভিন্ন গ্রুপের একদম লিডার, যারা আসলে ওই দলগুলোর সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, তাদের না শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেওয়া উচিত, তাদের সালমান এফ রহমানকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে এই যে বিষয়গুলো, এগুলোর মানুষ চায় না, মানুষ এগুলোর উপর বিরক্ত। হয়তো তারা আজকে নতুন করে এটি আবার শুরু করার একটি চিন্তা করছে, কিন্তু বিশ্বাস করুন এই শেখ হাসিনার মতো পরিণতি শেখ হাসিনা 16 বছরে গিয়ে হয়েছে, তাদের 6 বছর পরে গিয়ে হবে। আচ্ছা, এখন এই জায়গায় আমি জাস্ট আমার জায়গা থেকে শুধু একটি কথা বলি, এই যে বিষয়গুলো যেগুলো হচ্ছে, এগুলো দেখছি আমরা, এগুলোতে আমরা সত্যি আশাহত এবং ব্যথিত, এবং সবচেয়ে বড় কথা, এগুলো আমাদের 24-এর স্পিরিটের সাথে কোনোভাবে যায় না। আর আরেকটি বিষয় হচ্ছে যে উত্তরায় আমরা সেদিন যেটা দেখলাম যে একদল তারা মিছিল দিচ্ছে যেখানে ঈদের নামাজ হয়, এখানে মন্দির মানে পূজা হবে না। এই বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য বা কোনো প্রতিক্রিয়া দেখি? দেখুন, কেউ যদি ইসলাম ধর্মে আসলেই বিশ্বাসী হয়, ইসলাম ধর্মের যে স্পিরিট, ইসলাম ধর্মের যে রীতিনীতি বা ইসলাম ধর্মের যে নিয়ম কানুনগুলো দেয়া পবিত্র কোরআনে বলি কিংবা সহি হাদিসগুলোতে বলি, তার একজন প্রোটেক্টর হিসেবে অন্য ধর্মাবলম্বীদেরকে নিরাপত্তা দেয়া, তাদের ধর্মীয় উপাসনার নিরাপত্তা দেয়া, সেটি নিশ্চিত করা তার দায়িত্বের মধ্যে পড়ে। আচ্ছা, কেউ যদি এই কাজটি করে, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি সামনে দুর্গাপূজা রয়েছে, এটি আমাদের কোনো আমি যদি মুসলিম যারা রয়েছে আমাদের এটি দায়িত্বের মধ্যে পড়ে, আমরা তাদেরকে ওই জায়গায় পূজা উদযাপনে তাদের সাথে অংশগ্রহণ করা, হয়তো এটি আলাদা বিষয়, অংশগ্রহণ আমরা করতে পারবো না, ঠিক আছে, কিন্তু তাদের যেন কোনো সমস্যা না হয় সেটিও দেখভাল করার দায়িত্ব আমাদের। বরং আমাদের দ্বারা যদি তাদের কিছু হয়, এটির জন্য আমি যদি আসলে ইসলাম ধর্মের নিয়মকানুনগুলো বিশ্বাস করি, আমাকে অনেক বড় শাস্তির মুখোমুখি হতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সত্যিকারের ইসলাম ধর্মকে যারা ধারণ করে এমন অনেক মানুষ ওই 5ই আগস্টের পরে দাঁড়িয়েছিল বলে, মন্দিরগুলো পাহারা দিয়েছিল বলেই, তাদের ঘর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিল বলেই এই যে বাংলাদেশে যেইটি আমরা আশঙ্কা করেছিলাম যে কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠী, নির্দিষ্ট কোনো একটি দেশ কিংবা নির্দিষ্ট কিছু মানুষ, নির্দিষ্ট কিছু সংস্থা, তাদের মাধ্যমে বাংলাদেশে একটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটতে পারে ধর্মীয়ভাবে, সেই জিনিসটি কিন্তু হয়নি। কারণ অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে ইসলামের বা ধর্মের, সেই ইসলাম না শুধু যে কোনো ধর্মের হোক, তার আরেক ধর্মকে কখনো আঘাত করতে পারে না। শেষের দিকে জাস্ট আমার একটা ছোট প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন, সেইখানে কি সরকারের যে কর্তৃত্ব থাকার কথা, তার যে কমান্ড থাকার কথা, সেখানে আসছে, শেপে আসছে? না, সেখানে শেপে আসেনি। এটা নিয়ে কি আপনাদের হতাশা? না, এখানে আমি একদম জেনারেলিস্ট ওয়েতে না বলে আমি বলবো আমরা ধীরে ধীরে কন্ট্রোল বাড়ছে। কিন্তু এখন যদি আমরা বলি এই সিচুয়েশনে, মানে এই সিচুয়েশনে যে পূর্ণাঙ্গ যে কর্তৃত্ব, আমি তো শুরুতেই বললাম যে এই বিপ্লবী সরকারের যে বিপ্লবী চেতনার প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিফলন হওয়ার কথা ছিল, সেই জায়গায় ঘটেনি। কিন্তু আপনি গত 1 মাস আগের সাথে যদি আজকের তুলনা করেন, সেই জায়গায় আপনি দেখবেন সেখানে এক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে। এখন এই সরকারকে সময় দিতে হবে, ওভারনাইট সিচুয়েশনটা কিন্তু সম্ভব না। সেই ডেভেলপমেন্ট কি এরকম যে আরেক রেজিম ওই যে সেই জায়গায় আবার চলে আসে, যে আরেক রেজিমের কথাবার্তা এখানে চলে আসে? না, সার্জিস কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করেছে যে এই সরকারের যারা ফেসিবাদ কাঠামোর অন্তর্ভুক্ত ছিল, আমার কাছে কিন্তু রেডিমেড আরেকটা সেটআপ প্রস্তুত ছিল না, যে সেটআপটাকে আমি পরের দিন হচ্ছে রিপ্লেসমেন্টে আমি বসিয়ে দিব অল্টারনেটিভ হিসাবে। আমার কিন্তু এখানে আমাকে ক্রস চেকের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। একজনকে যখন পিক করে আনা হচ্ছে, তখন আবার তার পরিচয় বের হয়ে আসছে, আবার তাকে নিয়ে কাজ করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সরকারের প্রগ্রেস হচ্ছে,
যেমন মাত্রায় হওয়া উচিত ছিল হয়তো সে মাত্রায় হচ্ছে না, কিন্তু আমরা আশাবাদী এই সরকারের মধ্য দিয়ে আমাদের যে প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা দেখতে পাবো। কবে নির্বাচন হবে? কবে নির্বাচন? যখন আমাদের ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশন আমাদের রিফর্মড হবে। না সেটা আচ্ছা, আমি বুঝছি আপনি যে উত্তরটা প্রত্যাশা করেন, মানে আমরাও না আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি না এটা 4 বছর 5 বছর চলে যাবে, এটা কখনো প্রত্যাশা করি না, এত সময় লাগা উচিত না, এটা একটা দেশকে আসলে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে চলে যাবে। আপনারা বলেছেন যে না, কখনোই বলিনি, আমাদেরকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। এক সময় আমরা আমাদের এরকম একটা মেসেজ ছিল যে নির্দিষ্ট একটা সময় সেটা হোক, মানে 1 বছর বলেন, 2 বছর বলেন, 3 বছর বলেন, এটাকে কিছু মানুষ বিতর্কিত করার জন্য 5-6 বছর নিয়ে গেছে। আমরা আমাদের জায়গা থেকে এটা কখনো আমরা মনে করি না ইভেন যে এই যৌক্তিক সময়টা কোনোদিন 4 বছর হতে পারে, এটা কখনো আমরা মনেও করি না। আচ্ছা, শেষ আমাদের আজকের অনুষ্ঠান নতুন ধারা নিবেদিত স্বপ্নের বাংলাদেশ কেমন চাই, ছোট্ট করে জাস্ট শুনবো, স্বপ্নের বাংলাদেশ কেমন চাই? স্বপ্নের বাংলাদেশ যেভাবে হচ্ছে যে আমাদের কমেন্ট সেকশনে যেভাবে এখন মানে গালাগালি আসে, নির্ভয়ে মানুষ ব্যাকস্পেস ব্যবহার করতে হয় না, এই ব্যাকস্পেস ব্যবহারটা আমাদের যেন না করতে হয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আমাদের কখনোই ব্যাকস্পেস ব্যবহার করতে হবে না, এবং আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকবে, এবং যারা বিরোধী মত প্রকাশ করে তাদের নিরাপত্তা প্রপারলি সেখানে প্রোটেক্টেড হবে, এবং আমাদের ওই বাংলাদেশে আমাদের ইনস্টিটিউশনসগুলো আমাদের প্রপারলি আমরা যেমন যেখানে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এবং এমন একটি কনস্টিটিউশন আমাদের থাকবে যেই কনস্টিটিউশন থেকে আবার কোনো ফেসিবাদ ব্যবস্থার উৎপত্তি ঘটবে না। আচ্ছা স্যারজি সালাম। আমার জায়গা থেকে আসলে মানে সত্যি কথা বলতে আমার মনে হয় যে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের একটা সরকার থাকবে যারা আসলে সবার আগে যাদের প্রায়োরিটি থাকবে দেশ, দেশের যদি প্রায়োরিটি দেওয়া হয় অটোমেটিক দেশের মানুষ প্রায়োরিটি পায়, এবং দিন শেষে মানুষ, আমরা যারা ক্ষমতায় যারা যায় তারা ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের আগে আমার যে একটি মানচিত্র, এই যে মানচিত্র, আমার একটা দেশ লাল সবুজের পতাকা, মানুষের চাওয়া পাওয়া, শান্তিতে থাকা, স্বাধীনতা, এগুলোর প্রত্যাশা সব কিছুর আগে ওই ছোট ছোট দলীয় ব্যক্তিগত এই স্বার্থগুলোর বাইরে গিয়ে, এই স্বার্থগুলোর ঊর্ধ্বে গিয়ে আমার এই লাল সবুজের বাংলাদেশের স্বার্থ প্রায়োরিটি পাবে, এমন বাংলাদেশ চাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আজকে আমরা এখানেই শেষ করছি। আমার মনে হয় না এরপরে কোনো উপসংহার টানতে হচ্ছে। সবার জন্য শুভকামনা।